যা বলছি তারই উল্টাটা বলছে, যেটাই করতে বলছি সেটার নেগেটিভটা করছে। একবার যার ওডিডি হয়ে যায় তার ক্ষেত্রে একা একা জিনিসটা ভালো হয়ে যাওয়ার প্রবণতা খুবই কম। নিজের মধ্যে সমস্যা নাকি আশেপাশের পরিবেশগত কোনো সমস্যা, ডিটেইল অ্যাসেসমেন্টটা করা খুবই জরুরি। কিছুদিন আগে আমার কাছে একজন বাবা এসেছিলেন, একজন হতবিহ্বল বাবা। এসে আমাকে বলছিলেন যে, খুব অসহায়ভাবে বলছিলেন যে, আচ্ছা ডক্টর আমাকে একটু বলেন তো, সবাই বলে যে আমার ছেলেটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, আমার ছেলেটা এখন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, বখাটে হয়ে গিয়েছে, খুব খারাপ একটা মানুষ। তো আমরা এটা কেউ মানতে পারি না। অনেক চিকিৎসা করালাম, ডাক্তার দেখালাম, ওষুধও খাওয়াইছি, কিন্তু কোনোভাবেই আমার বাচ্চাটাকে মনে হচ্ছে আমি উদ্ধার করতে পারছি না, আমার বাচ্চাটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তো আমার কাছে তখন উনি একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা হচ্ছে যে, এই যে আমার বাচ্চাটা অসম্ভব বেয়াদব হয়ে গিয়েছে, একটা মানুষের মতো আচরণ মাঝে মাঝে করে না, আমার বাচ্চাটা কি আসলে খারাপ একটা মানুষ? সব কিছু কি শেষ, নাকি ওর কোনো মানসিক সমস্যা আছে? আমি ডক্টর হুমায়রা শাহজাহান হৃদি, শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। আমি আজকে আপনাদেরকে এই যে একটা সিনারি বললাম, একটা ঘটনা, যেই ঘটনাটা আসলে আমি বিভিন্নভাবে এখন আমি পাচ্ছি আমার চেম্বারে, সো এই সম্পর্কে আসলে আপনাদেরকে কিছু বলতে চাচ্ছিলাম। এই যে বাবাটা এলেন, যে একটা বাচ্চার একটা সিনারি আমার কাছে তুলে ধরলেন, এই ধরনের অনেক অনেক উপসর্গ নিয়ে আসলে আমাদের কাছে রোগীরা আসেন, বাবা মারা আসেন বাচ্চাদেরকে নিয়ে। যেমন অনেকের ক্ষেত্রে বলেন যে বাচ্চা প্রচণ্ড পরিমাণে বেয়াদব হয়ে গিয়েছে, কোনো কথা শোনে না। সেটা এমনও হতে পারে যে সেটা 3 বছরের বাচ্চা, এমনও আছে যে 10 বছরের বাচ্চা, 19 বছরের একটা কিশোর বা কিশোরী। কথা শোনে না, মিথ্যা কথা বলে, বাসার বিভিন্ন আত্মীয় স্বজন বা গেস্ট আসলে টাকা পয়সা ব্যাগের থেকে আর পাওয়া যায় না খুঁজে, চুরি করছে। বাচ্চাটা দেখা যাচ্ছে যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ, প্রচণ্ড রাগী, সারাদিন খিটখিটে মেজাজ, ওকে কিচ্ছু বলা যায় না, দরজা লাগিয়ে রাখে। অনেক সময় এরকম কমপ্লেইন আমি পাই যে সারা দিন ফোনে থাকে, এবং ফোনটা যদি ওর কাছ থেকে নেওয়া হয় তাহলে প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। অর্থাৎ দেখা যায় সাথে সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করা শুরু করে, ফোনটা ছুঁড়ে ফেলে ভেঙে ফেললো, বা সে দিনের পর দিন খাচ্ছে না। আমি এমনও রোগী আসলে পেয়েছি যারা দেখা গিয়েছে যে মাসের পর মাস পার হয়ে যাচ্ছে, বাট ওরা কোনোভাবেই গোসল করছে না, কোনো একটা জায়গা থেকে দরজা খুলে বের হচ্ছে না, খাবে না, জিদ করে পড়ে আছে। বাবা মারা তখন আমাদেরকে বলে যে আমরাই জিম্মি হয়ে আছি আমাদের বাচ্চাদের কাছে, আমি ওকে কী শাসন করব। তো এই যে সিনারিগুলো আমি যেটা বললাম আপনাদের কাছে, সেই ঘটনাগুলোর উত্তরটা কি আসলে? এই বিষয়গুলো কি আসলে একটা বাচ্চা, একটা যে শিশু, একটা কিশোর, ওর কি আসলে এটা ও খারাপ হয়ে গেছে? ও কি ওর নৈতিক অবক্ষয় হয়ে গিয়েছে? ওর কি সামাজিক অবক্ষয় হয়ে গিয়েছে? নাকি আসলে ওর কোনো মানসিক রোগ আছে? কোনো মানসিক রোগ থেকে এই ধরনের লক্ষণ হয় কি? আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডিসরাপটিভ বিহেভিয়ার ডিসঅর্ডার নিয়ে। হ্যাঁ, ডিবিডি আমরা শর্টে বলি। এটা এক ধরনের ইম্পালস কন্ট্রোল সমস্যা, যেটা ইম্পালস কন্ট্রোল করতে পারে না। অর্থাৎ আমি যদি সহজ করে বলি যে কোনো একটা বাচ্চা অথবা কোনো একটা বড় মানুষ, শিশু বা কিশোর, যে কারো ক্ষেত্রেই যেটা হতে পারে যে ওর আচরণটাকে এবং ওর আবেগটাকে কোনোভাবেই ও নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং এই ধরনের অসুখগুলোকে আসলে 2 ধরনের ভাবে প্রকাশ করতে পারে, বয়স ভেদে এবং লক্ষণ ভেদে 2 রকমের হয়। এক ধরনের অসুখকে আমরা বলি অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, হ্যাঁ, ওডিডি। আর আরেক ধরনের অসুখ আছে যেটাকে আমরা বলি কন্ডাক্ট ডিসঅর্ডার। এই 2 ধরনের অসুখই আসলে আচরণ এবং আবেগ নিয়ন্ত্রণের সমস্যার কারণে হয়ে থাকে। দুটোই অবশ্যই মানসিক রোগ। কাজেই হ্যাঁ, এই ধরনের উপসর্গগুলো যেগুলো আমি আপনাদেরকে বললাম, এই প্রত্যেকটা উপসর্গ কিন্তু মানসিক রোগের থেকেও হতে পারে। আচ্ছা, এখন মানসিক রোগ আমি যদি একটু করে আমি বলি যে ওডিডি বা অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডার, এই যে এই 2টা অসুখকে আমি কেন মানসিক রোগ বলছি, এই উপসর্গগুলো কেন মানসিক রোগ, কেন এটা নৈতিক অবক্ষয় না? আমি আসলে আমার কথা বলবো না, আমি রিসার্চের কথা বলবো, আমি ইন্টারন্যাশনাল গাইডলাইনের কথা বলবো।
DSM-5 আর ICD-11 এই দুইটা ক্যাটাগরি, মানে যেখানে দেখা যায় যে ক্লাসিফিকেশন করে, মানসিক রোগগুলোর ক্লাসিফিকেশন এখানে আসে, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এবং যেটার বেসিসে আমরা যারা সাইকিয়াট্রিস্টরা এবং ডাক্তাররা আমরা যখন রোগীকে ডিল করি বা রোগী দেখি, তখন অসুখ আছে কি না নাই এই DSM-5 বা ICD-11 ভিত্তিতে আমরা ওদেরকে অসুখের আন্ডারে নিয়ে আসি উপসর্গগুলোকে দেখে। দেখা যায় যে DSM-5 এবং ICD-11 দুই জায়গাতেই বলেছে যে এই ধরনের আচরণের সমস্যাগুলো শিশু কিশোর বয়সে হচ্ছে এক ধরনের মানসিক সমস্যা বা মানসিক রোগ। আসলে মানসিক রোগ বলছে এই কারণে যে একটা সমস্যাকে বা কতগুলো সমষ্টিগত সমস্যাকে আমরা মানসিক রোগ তখন বলি যখন কিছু বৈশিষ্ট্য এগুলোর মধ্যে থাকে। যেমন এই ধরনের সমস্যাগুলো আসলে কোনো না কোনো ইটিওলজি বা কোনো কারণে আসলে হয়ে থাকে, এবং একটা শুধু নির্দিষ্ট কারণ নয়, বরঞ্চ অনেকগুলো, এটা বলে আমরা মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলো সমস্যার ফ্যাক্টরের সম্মিলিত প্রভাবে এই ধরনের অসুখগুলো হয়ে থাকে। যেমন আমি যদি বলি জেনেটিক্যাল, ধরেন কারো ফ্যামিলিতে এই ধরনের অপরাধ প্রবণতা বা আচরণের সমস্যা বা এই ধরনের রোগই আছে, এটা হতে পারে। অথবা নিউরো ডেভেলপমেন্টাল, অর্থাৎ ধরেন কারো এই ধরনের কিছু অসুখ আছে যেগুলো মস্তিষ্কের বিকাশজনিত অসুখ, যেমন ADHD, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, অথবা অন্য অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অথবা স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি। এগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল এজে বা বিকাশের সময়ে এই ধরনের, মানে মস্তিষ্কের বিকাশের সময় এই ধরনের কিছু রোগের বহিঃপ্রকাশ ঘটে থাকে। এই রোগগুলোকে সঠিকভাবে যখন আমরা চিকিৎসার আওতায় নিয়ে না আসি বাচ্চারা ছোট থাকতেই, দেখা যায় যে এইগুলোর এক্সটার্নালাইজিং ফিচার, অর্থাৎ মানে রোগগুলোর বহিঃপ্রকাশ হিসেবে এই ধরনের আচরণজনিত রোগ তৈরি হয়ে যায়। এরকম আরও অনেক কারণে, যেমন প্যারেন্টিং এখানে একটা অনেক বড় ফ্যাক্টর, যেই কারণে আসলে বাচ্চাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, রং প্যাটার্নের প্যারেন্টিং। আরও আমি যদি বলতে চাই, একটা বাচ্চার পার্সোনালিটি প্যাটার্নও এখানে অনেক গুরুত্বপূর্ণ, বা ব্যক্তিত্বের ধরনও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ক্যালাস ইমোশনাল স্টেট, বা কোনো কিছুতেই ওর আবেগ নেই, ও খুবই সব কিছুতেই ওর কোনো মনে হয় ক্যালাস, বা ওর কোনোভাবেই ওর মধ্যে গিলটি ফিলিং কাজ করে না, ভেরি মানে লেস বা স্ক্যান্টি গিলটি, যে ও অপরাধ করেও ওটাকে মনে করে না যে আসলে এটা একটা ভুল করেছে। এই ধরনের ব্যক্তিত্বটাই এরকম হয়তো ছিল, কিন্তু একই সাথে ওর রং প্যারেন্টিং, একই সাথে ওর হয়তো কোনো একটা অসুখ, সাথে সাথে ওর ফ্যামিলি এনভায়রনমেন্ট, যেমন ওর ফ্যামিলি প্যারেন্টাল ডিভোর্স, প্যারেন্টাল সেপারেশন, ডিভোর্স সেপারেশন, এবং এই ধরনের অনেক সমস্যাগুলো এক একজনের ক্ষেত্রে এক একটা সম্মিলিত রূপে যেটা হয় এই অসুখটার বহিঃপ্রকাশ ঘটে। ODD হচ্ছে যেটা বেশি ছোট, মানে ছোট বাচ্চা, এটা প্রি স্কুল এজ থেকেই শুরু হতে পারে। যেমন আমরা কিভাবে বুঝবো রোগীর কী আছে, যদি আমি 3টা বেসিক ক্রাইটেরিয়া বলবো। একটা হচ্ছে বাচ্চাটা খুবই ইরিটেবল থাকে, মানে খিটখিটে মেজাজের এবং খুবই রাগ প্রকাশ করতে থাকে, সব সময় বিরক্ত। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে বাচ্চাটা অপোজিশনালিটি, মানে যা বলছি তারই উল্টাটা বলছে, বা যেটাই করতে বলছি সেটার নেগেটিভটা করছে। এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। আর থার্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে আমি যেটা অলরেডি বলেছি আপনাদেরকে, যে বিদ্বেষপূর্ণ বা প্রতিহিংসা পরায়ণতা, মানে ভিন্ডিকটিভনেস। এই 3টা ক্রাইটেরিয়া যদি থাকে, তাহলে আমরা একটা নির্দিষ্ট ডিউরেশন থাকতে হবে, সময়, যে সময়টাকে আমরা DSM-5 যেটা বলে যে অন্ততপক্ষে বাচ্চাটার মধ্যে 6 মাস ধরে এই ধরনের লক্ষণগুলো দেখা যাবে, এবং বাচ্চাটা এটা শুধুমাত্র মা বাবা অথবা ভাই বোনের সাথে করলে কিন্তু আমরা রোগ বলবো না। আমরা যদি এই মানে বাবা মা এবং ভাই বোন ছাড়া অন্য যে কোনো একজনের সাথেও করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে ওর অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার আছে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমার বাচ্চাটার তো 6 মাস ধরে এরকম করছে না, অথবা আমার বাচ্চার তো সবগুলো এই ধরনের বৈশিষ্ট্য নেই, হয়তো 2-1টা আছে। কিন্তু মনে রাখতে হবে খুবই জরুরি বিষয়, সেটা হচ্ছে হয়তো নেই, কিন্তু হওয়ার পথে। কারণ বিষয়গুলো এমন না যে একবারেই সম্পূর্ণ সমস্ত লক্ষণ প্রকাশ পেয়ে যায়, আস্তে আস্তে
লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। আস্তে আস্তে একটার পর একটা বৈশিষ্ট্য আপনি দেখতে থাকবেন বাচ্চার মধ্যে। কাজেই যেই বাচ্চার মধ্যে এই ধরনের লক্ষণ হয়তো সবগুলো না, কয়েকটা আছে, কিন্তু দেখছেন যেটা আস্তে আস্তে এটা বাড়ছে, মনে করতে হবে 3 বছরের পর থেকেই কিন্তু আমরা এই রোগটার ডায়াগনোসিস করে থাকি। এবং একটা আমি বলবো খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, ধরেন অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার ওডিডি, এই অসুখটা যদি আমরা চিকিৎসা না করে থাকি, হ্যাঁ না বাচ্চারা একটু এরকম করবেই, এইভাবে করে তো প্রথমে আসলে আমরা অনেক সময় বাবা মারা যেটা করে থাকে যে বাচ্চারা একটু বেয়াদবি করছে বা একটু রাগ দেখাচ্ছে, আমরা মনে করি যে না থাকো, ছোট তো, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু এই আচরণের সমস্যাগুলো যেমন খুব ধীরে ধীরে তৈরি হয়, তেমনই মনে রাখতে হবে যে রিসার্চ বলে একবার যার ওডিডি হয়ে যায় তার ক্ষেত্রে স্পন্টেনিয়াস রিকভারি, মানে একা একা জিনিসটা ভালো হয়ে যাওয়ার প্রবণতা খুবই কম। সেটা বলবে 20 থেকে 30% কেসে দেখা যায় যে হয়তো অসুখটা নিজে নিজে ভালো হতে পারে, কিন্তু সম্ভাবনা কম। এবং এই সময়টার মধ্যে যেটা ক্ষতি হয়ে যায় যদি চিকিৎসার মধ্যে না হয়, যে বাচ্চাটার মধ্যে আরও অনেক অন্যান্য সমস্যা তৈরি হতে থাকে। পড়াশোনাতে সমস্যা, যেমন অনেক বাচ্চারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায়, কারণ কথা তো শুনছে না। সো একটা রোগের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে না, বরঞ্চ আরও ডালপালা গজায়, আরও অনেকগুলো অসুখ চলে আসছে। এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে প্রায় 40 থেকে 50% বাচ্চার যাদের এই ওডিডি থাকে তাদের পরবর্তীতে কন্ডাক্ট ডিসঅর্ডার, যেটা আরও ভয়ঙ্কর, যেটা সেকেন্ড আমি যেটা আরেকটা অসুখের কথা বলছিলাম সেটা তৈরি হয়ে যায়। এবং কন্ডাক্ট ডিসঅর্ডার হচ্ছে আরেকটা মারাত্মক মানসিক রোগ, যেটার আমি যদি বলি ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য DSM-5 ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী মূল ক্রাইটেরিয়া হচ্ছে 4 ধরনের। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস টু পিপল অর টু অ্যানিমেলস, মানে আমি বুঝিয়ে বলি যে খুবই বেশি ক্রোধ, খুবই রাগ, খুবই আগ্রাসী আচরণ করে মানুষের প্রতি এবং পশু পাখির প্রতি, কোনো মায়া মমতা নেই। মাঝে মাঝে আমার কাছে প্যারেন্টরা আসেন, বাবা মা এসে বলেন যে ওকে মনে হয় যে আমাদের প্রতি ওর কোনো অনুভূতি নাই, ওর কোনো কষ্ট নাই, এরকমভাবে মনে হয়। হ্যাঁ, সো এই যে এই ধরনের একটা আচরণ, এমন অনেক কেসে দেখা যায় যে প্রচণ্ড বুলি করছে, স্কুল কলেজের থেকে কমপ্লেন আসছে যে অন্যান্য বাচ্চাদেরকে খুব বুলি করে, বিরক্ত করে। সো এই ধরনের বিষয়গুলো, আমি একটা পেশেন্ট পেয়েছিলাম যে ছুরি নিয়ে যদি কোনো কথা মা না শুনতো ছুরি নিয়েও আঘাত করতো, মানে এত বেশি লেভেলে চলে যায় কন্ডাক্ট ডিসঅর্ডার। এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিটফুলনেস অর থেফট, মানে চুরি করছে অথবা প্রতারণা করছে, বিভিন্নভাবে ও প্রতারণা করছে বা চুরি করছে, মিথ্যা কথা বলছে ওর কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য। এবং থার্ড যেটা সেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ প্রপার্টি, মানে জিনিসপত্র ভাঙচুর করছে। এমন একজন পেশেন্ট পেয়েছিলাম যে ওর ফোন দেওয়া হয়নি দেখে ওর বাড়ির যত কাচের জিনিস আছে, সেটা টিভি থেকে শুরু করে শোকেস পর্যন্ত সব ভেঙে গুঁড়া করে ফেলেছে। এবং ওর বয়স ছিল তখন মনে হয় 12 কি 13। তাহলে এত সিভিয়ার লেভেল পর্যন্ত চলে যেতে পারে, যেটা কিন্তু হয়তো ওর 3-4 বছর বয়সে অথবা 5-6 বছর বয়সে এত সিভিয়ার ছিল না। কাজেই জিনিসটার ভয়াবহতা কিন্তু দিনে দিনে বাড়তে থাকে। এবং লাস্ট যে ক্রাইটেরিয়াটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রুল ব্রেকিং বা বিহেভিয়ার, মানে ভায়োলেশন করবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে স্কুল পালায় যাচ্ছে, আমার কাছে অনেকে এসে বলে যে আমার বাচ্চা শুধু স্কুলের থেকে বিচার আসছে বা ধরা খেয়েছে যে ও স্কুলে না গিয়ে অন্য কোথাও চলে গিয়েছে, কোচিং পালিয়ে যাচ্ছে, বাসা থেকে বের হয়ে যাচ্ছে, সারা রাত বাসায় আসেনি, কয়েকদিন বাসার বাইরে ছিল, কয়েকদিন ধরেও আসছে না, হঠাৎ করে একদিন এসে হাজির হয়েছে, মানে একদম ড্যাম কেয়ার টাইপের একটা আচরণ। তো এই যে আচরণগুলো, ধরুন একটা বাচ্চা এরকম আচরণ করছে, আমরা কিন্তু স্বাভাবিকভাবেই মনে চলে আসে যে আমার বাচ্চাটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গাটা নিয়ে আমি আসলে কথা বলতে এসেছি আজকে আপনাদের সাথে, যে এই ধরনের ভয়ঙ্কর আচরণগুলো যদি দেখেন তাহলে মনে রাখবেন যে বাচ্চাটা নষ্ট হয়ে যায়নি, নষ্ট হয়তো হয়ে যাবে, হয়ে যাওয়ার পথে। কাজেই এই ধরনের আচরণগুলো, যে 4টা ক্রাইটেরিয়া বললাম, এটা 1 বছর ধরে যদি থাকে আমরা বলবো কন্ডাক্ট ডিসঅর্ডার। কাজে ওডিডি এবং কন্ডাক্ট ডিসঅর্ডার, যে এই 2টা অসুখকে সম্মিলিতভাবে আমরা বলি ডিসরাপটিভ বিহেভিয়ার ডিসঅর্ডার। এখন মাথায় একটা জিনিস আমাদের সব সময় রাখতে হবে, যে অনেক সময় এই যে ধরেন এই আপনাদের হয়তো প্রশ্ন আসে যে এই যে মানসিক রোগ হলো, এখন এই মানসিক রোগের কি চিকিৎসা আছে, আচরণ কি মানে ভালো হয়?
এটার কি সমাধান হয়? কাজেই এই অনেকে আবার এটাও বলে যে আমরা তো অনেক ডাক্তার দেখাইছি, অনেকগুলো ওষুধ খেয়েছে, হ্যাঁ, অনেকে আবার রিহ্যাব সেন্টারেও পাঠায় দেয়, বা যে কিশোর কিশোরী সংসাধনালয় যেগুলো এমন লেভেলে পৌঁছিয়ে যায়, অথবা অনেকে বলে বোর্ডিংয়ে পাঠায় দেয়। এভাবে অনেক রকমের সমাধান কিন্তু আমরা করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই উপকার হয় না যখন, ততদিনে অনেক দেরি। কাজেই এই যে এই সমস্যাটা যেমন সমস্যা, তেমনি প্রত্যেকটা মানসিক রোগের কিন্তু কোনো না কোনো প্রতিকার, হ্যাঁ, অথবা চিকিৎসাও আসলে আছে। হ্যাঁ, রিসার্চ কি বলে আমি সেটা বলি আপনাদেরকে। রিসার্চ বলে যদি এই অসুখগুলো আপনি কোনোভাবে ট্রিটমেন্ট না করেন, চিকিৎসা না করেন, তাহলে পরিণতিটা কি হবে? তাহলে দেখা যায় রিসার্চ বলে 90% বা 90% যারা ক্রিমিনাল বড়কালে মানে অ্যাডাল্টহুডে বড় হয়ে গেছে, এখন ক্রিমিনাল অ্যাক্ট করছে, খুব খারাপ অপরাধী, এদের মধ্যে দেখা যায় যে 100 জনের মধ্যে 90 জনেরই এই ডিসরাপটিভ বিহেভিয়ার ডিসঅর্ডার ছিল শিশু কিশোরকালে। হ্যাঁ, কাজেই 100 জনের মধ্যে 90 জনের কিন্তু ছিল। তার মানে কি, আরেকটা রিসার্চ বলে, এটা হচ্ছে আমরা বলি রেট্রোস্পেকটিভ স্টাডি বললাম, এখন লঙ্গিচুডিনাল স্টাডি মানে আরেক ধরনের রিসার্চ, সেখানে বলে যে যেই সমস্ত বাচ্চার ডিসরাপটিভ বিহেভিয়ার ডিসঅর্ডার থাকে, এই যে ডিবিডি থাকে, তাদের ক্ষেত্রে 100 জনের মধ্যে 40 জনের বড় হয়ে অপরাধ প্রবণতা থেকে একটা মানে ক্রাইমের সাথে মানে ওরা রিলেটেড হয়ে যায়, ক্রাইম করে, অপরাধী হয়ে যায়, বা আমরা বলি ডেলিনকুয়েন্ট হয়ে যায়। সো তার মানে কি 100 জনের মধ্যে 40 জন কিন্তু অপরাধী হয়ে যাচ্ছে এবং তারা মারাত্মক ক্রাইমের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষটা কিন্তু শিশুকালে সে কিন্তু একটা মানসিক রোগে ভুগছিল, যার কিন্তু চিকিৎসা নিলে দেখা যায়, রিসার্চ বলে 100 জনের মধ্যে চিকিৎসা যদি নেওয়া হয় তাহলে 50 থেকে 60% সিমটম বা উপসর্গ অনেক কমে আসে এবং ভালোও হয়ে যেতে পারে। কিন্তু এবং বাকি যে 20 থেকে 25% দেখা যায় যে তাদের মধ্যে অনেক সিমটম থাকে এবং 10 থেকে 15% ওদের আসলে চিকিৎসা করেও লাভ হয় না। এখন আমি এই 100 জনের মধ্যে 10 থেকে 15 জন ভাববো আমার নিজের শিশুকে, নাকি যার কোনোভাবেই চিকিৎসা করলে মানে ওর ভালো হবে না এটা ভেবে নিব, আমি হতাশ হয়ে ছেড়ে দিব হাল, নাকি আমি আমার বাচ্চাটাকে নিয়ে শেষ চেষ্টা করব যে না, যেহেতু ভালো হয়, অনেক উপসর্গ কমে যায়, জীবন মান অনেক ভালোও হতে পারে, যেটা একজনের কথা না, এটা অনেক অনেক শিশুদের উপর রিসার্চ বেসড কথা, যেটা আমরা প্র্যাকটিক্যালি পেয়েও থাকি রোগীদের ক্ষেত্রে। সো সেইটা আমি চেষ্টা করব। কাজেই চিকিৎসা অবশ্যই নিতে হবে, কিন্তু এখানে আবার দ্বিতীয় প্রশ্ন আসে যে চিকিৎসা নিচ্ছি কেন উন্নতি হচ্ছে না। এটা খুবই ইম্পর্টেন্ট যে যেহেতু এটা আচরণের রোগ এবং ইম্পালস বা কন্ট্রোল করতে পারে না সে আচরণটাকে, ইমোশনটাকে, এটা কিন্তু একটা খুবই জটিল অসুখ। এটা এমন সহজ কিছু না যে আমি জাস্ট একটা অ্যান্টিবায়োটিক খেলাম, আমার ইনফেকশন ছিল, ওটা ঠিক হয়ে গেল। কারণ এটা আচরণের সমস্যা তৈরি হতে যেমন সময় লাগে, আচরণের সমস্যা যদি ভালো করতে চাই সেটাও অনেক সময় লাগতে পারে, এবং সেটার জন্য কিছু নির্দিষ্ট সায়েন্টিফিক পদ্ধতি আছে। শুধু একটা ওষুধ খেয়ে ফেললে হবে না, কাজে 4টা জিনিস লাগবে এই অসুখটা সারতে বা অনেক উন্নতির জন্য। প্রথম সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট বলতে একটা বাচ্চার শুধু কি এই অসুখটা আছে, নাকি এই বাচ্চার কোনো অসুখ ছিল, যেমন আমি বলেছি ADHD থেকে এই অসুখটা তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমার অ্যাসেস করতে হবে এই অসুখটা আসলে আছে কি না। দ্বিতীয়ত ওই অসুখটার সাথে অন্য কোনো অসুখ, অনেক সময় একসাথে কয়েকটা অসুখ থাকে, আমি শুধু যদি আচরণের রোগটাকে মানে চেষ্টা করি যে চিকিৎসা করতে, কিন্তু ওই অসুখগুলো যে আশেপাশে আছে, যেমন ADHD হয়তো আছে, অথবা ওর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে, অথবা ওর খিঁচুনির রোগ আছে, এই জিনিসগুলো আমি সমাধান করছি না, তাহলে কিন্তু চিকিৎসায় ভালো হবে না। তৃতীয়ত, যেই কারণে এই অসুখটা তৈরি হয়েছে, যে এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কারণে, যেমন ধরেন পরিবারের মধ্যে কোনো সমস্যা, ওর প্যারেন্টিংয়ের কোনো সমস্যা, ওর স্কুলের কোনো সমস্যা, ওর পিয়ার গ্রুপ মানে ও যেই সব বাচ্চাদের সাথে মেশে সেই ক্ষেত্রে সমস্যা। কাজে সমস্যাটা কোন জায়গায়, সেটা ওর নিজের মধ্যে সমস্যা নাকি আশেপাশের পরিবেশগত কোনো সমস্যা, সেই ডিটেইল অ্যাসেসমেন্টটা করা খুবই জরুরি। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, যখন আমি অ্যাসেসমেন্ট করে ফেলবো তখন চিকিৎসাটাও করতে হবে, কিন্তু সমস্যা ধরে ধরে। এরকম না যে আমি শুধু বাচ্চাটাকে কতগুলো ওষুধ দিয়ে দিলাম, কারণ আমি এখন এমন রোগী পাই যারা অনেকগুলো ওষুধ
ছোট বাচ্চা 12, 13, 14 বছর, আরও ছোট বাচ্চা, কিন্তু 4-5টা ওষুধ খাচ্ছে, এমন ওষুধ যেটা অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, যেটা আসলে এই বয়সের বাচ্চার এই সময়ে এই কারণে এবং এতটুকু ডোজে দেওয়াটা ঠিক না, বা দিলেও এটার সাথে আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো করানো দরকার সেগুলো দেওয়া হয়নি। কাজেই যেমন ধরেন প্যারেন্টিংয়ের প্রবলেম, তো তার একটা পজিটিভ প্যারেন্টিং লাগবে, প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং লাগবে, বাচ্চার ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং লাগবে, বাচ্চার বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি লাগবে। আমি তো এই যে বিহেভিয়ার থেরাপি, প্যারেন্টিং স্পেসিফিক বা ফ্যামিলি থেরাপি স্পেসিফিক প্রবলেমগুলো ধরে ধরে কিন্তু চিকিৎসা দিতে হবে, না গণহারে সব চিকিৎসা দিয়ে দিলেও হবে, না একটা শুধু নির্দিষ্ট জায়গায় আমরা সীমাবদ্ধ থাকলে হবে। কাজেই এটা হতে হবে খুব বাচ্চাটা এবং বাচ্চার সমস্যাটার কারণ ভিত্তিক সমাধান। সেইটার জন্য আসলে দরকার একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে যেখানে আপনি একদম অ্যাসেসমেন্ট থেকে শুরু করে যেই যেই জায়গায় প্রবলেম সেগুলো অ্যাসেস করা হবে এবং সেই অনুযায়ী ওষুধ যদি লাগে, অন্যান্য রোগের চিকিৎসা যদি থাকে, আর একই সাথে যেই যেই জায়গায় কাউন্সেলিং দরকার সেই ধরনের কাউন্সেলিংগুলো নিশ্চিত করা যায়। তাহলে আশা করা যায় যে হয়তো 2 থেকে 6 মাসের মধ্যে বাচ্চাটার উন্নতি হবে, এবং তারপরেও যদি না হয় সেটাও আপনি জানবেন যে হ্যাঁ বাচ্চাটার আসলে কতটুকু উন্নতি হওয়া সম্ভব। হ্যাঁ, প্রথমে আমরা ছেড়ে দিলেও হবে না, আবার বছরের পর বছর ধরে চিকিৎসা করারও কোনো মানে নাই, কারণ একটা নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী গেলে সেইটাই আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ বাচ্চাটার কতটুকু আসলে উন্নতি হওয়া সম্ভব। লাইফস্প্রিংয়ের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার সিডিসিতে একই সাথে আসলে চাইল্ড সাইকিয়াট্রিস্ট, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, এখানে আছে বিভিন্ন ধরনের থেরাপিস্ট, কাউন্সিলর, ফ্যামিলি থেরাপি, প্যারেন্টিং থেরাপি, সব কিছুই একই সাথে আসলে আপনারা পাবেন। কাজেই যেই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা একটা সামগ্রিক অ্যাপ্রোচের অভাবে একটা শিশুর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, সেই সমাধানটাই আসলে লাইফস্প্রিং এখন আপনাদেরকে দিচ্ছে এবং আমরা দিয়ে আসছি, এবং এভাবে আলহামদুলিল্লাহ অনেক পেশেন্টও ভালো হচ্ছে। কাজেই আমি আপনাদের কাছে যেটা আমি চাইবো একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে, অবশ্যই বেলা ফোরানোর আগে আমরা আমাদের শিশুকে যেটা যেটা দরকার যেভাবে করে সম্ভব ওকে একদম নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়ার আগে আমরা যেন বাঁচাই, সেটার জন্য বিজ্ঞানসম্মতভাবে এগিয়ে আসি, আমরা হতাশ হয়ে না থাকি। ধন্যবাদ।